মর্নিং বন্ধুরা, আজকে সানডে শুরু করলাম একটা অদ্ভুত কাজ দিয়ে। দেখো আমি উঠে পড়েছি একেবারে বাসনের র্যাকের বাসনের র্যাক পরিষ্কার করবার জন্য একদম টুলের উপরে মাথার উপর উঠে বসে পড়েছি। আর বিভৎস অবস্থা বেশ কয়েকদিন ধরে, এত ভোগাচ্ছে বাসনের র্যাক থেকে বাসনপত্র নামানোর সময়। ছোট ছোট আরশোলার বাচ্চা থেকে শুরু করে ছোট ছোট পোকা থেকে শুরু করে হেন কিছু বাকি নেই এখানে উপদ্রব করবার জন্য। যখনই কিছু জিনিস নিই তো উপর থেকে ঝুরঝুর করে সমস্ত গায়ের মধ্যে এসে পড়ে। তো আজকে যেহেতু সানডে, আমার কাজের সেরকম চাপ সেরকম নেই, রান্নাবান্না সেরকম ঝক্কি ঝামেলা আমার নেই। তো সেই জন্য ভাবলাম যে এটা পরিষ্কার করি। বিচ্ছিরি অবস্থা, তোমাদের বলে বোঝাতে পারবো না কি জঘন্য একটা সিচুয়েশনের মধ্যে আমরা বসবাস করছি। তো সেই জন্য আমি কলিন দিয়ে ভালো করে জল টল দিয়ে ভালো করে এগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। আর হিট দিয়ে ভালো করে জিনিসগুলো, যত হিট দিচ্ছে তত ভেতর থেকে পোকামাকড় বেরোচ্ছে। তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কী পরিমাণে গা ঘিন ঘিন করছে এই জিনিসগুলোকে দেখে। আমার বিভৎস বিতিকিচ্ছিরি অবস্থা। দেখো দেখো দেখো, ঠিক আছে, তলায় বললো। দেখো আমার এক্সপ্রেশন দেখেই তোমরা বুঝতে পারলে যে কি সিচুয়েশনের মধ্যে আমি আজকে কাজগুলো করেছি। এই নিধন পর্ব মোটামুটি শেষ হয়েছে। সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি র্যাক থেকে সমস্ত বাসনপত্র নামিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে মোটামুটি আরশোলার ভাই বোন বাবা মা যারা ছিল সবাইকে নির্মূল করে আমি আপাতত বাসনের র্যাকটা একটা জায়গায় একটা ভদ্রস্থ জায়গায় এনে দাঁড় করিয়েছি। জানি না পরে আবার এগুলোর বসতি বাড়বে কিনা। আপাতত এইটা করে আমার কাজটা সম্পূর্ণ হলো। তো দেখো আজকে আমার ক্লিনিংয়ের ভূত মাথায় চেপেছে। তো আমি তলা থেকে রান্নাঘরের সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার চলে এসেছি উপরে এসে ড্রেসিং টেবিলটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম। ড্রেসিং টেবিলটা একদমই সত্যি কথা বলতে কি এখন পরিষ্কার হয় না, তো এটাকে ভালো করে পরিষ্কার করে নিই। অন্য দিনগুলোতে কাজের চাপটা এতটাই বেশি থাকে, রান্নার চাপটা আর ব্লগিংয়ের চাপটা একটু বেশি থাকে বলে তো করতে পারি না। তো রোববার আমার চাপটা একটু কম থাকে, তো সেই জন্য আমি করে নিচ্ছি। তো ওইদিকে হয়ে যাবার পর আমি এদিকে আলমারিটাকে পরিষ্কার করে নিচ্ছি। এইগুলো যদি সপ্তাহে একদিন করে পরিষ্কার না করা হয় তো খুবই বাজে অবস্থা হয়ে যায়। ধুলো এত বেশি পড়ে, আমাদের মাঠের ধারের কাছে ঘর বলে আরও বেশি পরিমাণে ধুলো ওড়ে। আর কলকাতাতে এমনি তো জানো যে প্রচণ্ড পরিমাণে ধুলো। তো এগুলো পরিষ্কার না করলে দুদিন অন্তর অন্তর এগুলো ধুলো বালি পড়ে একাকার কাণ্ড হয়ে যায়। ফার্নিচারগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে যায়, কিছু করার থাকে না। আমাদের যেহেতু জায়গা শর্ট, ওইটুকু জায়গার মধ্যে যেটুকু সম্ভব করার চেষ্টা করি। আমাদের দেখতেই পাচ্ছ টিভিটা আমাদের কোথায় থাকে, রাখার জায়গার আমাদের খুবই অভাব। তাই ওইটুকু জায়গার মধ্যে যেটুকু পারি একটুখানি গুছিয়ে রাখার চেষ্টা করি। তো ধুলো টুলোগুলো ভালো করে ঝেড়ে টেনে নিয়ে তারপর আমি চলে যাব স্নান করতে। এমনিতে আমার ডাস্টে একটু অ্যালার্জি আছে, তা সত্ত্বেও আমি সাহস সঞ্চয় করে ধুলো টুলোগুলো ঝাড়ার চেষ্টা করছি। ডাস্টে আমার অ্যালার্জি, আমার ডাস্ট গলায় গেলে একটু গলার সমস্যা হয়। আর যেহেতু শ্বাসকষ্ট আছে, তাও কি এই কাজগুলো কে করবে, কেউ করার নেই। তো এই জন্য আমাকেই করতে হবে এই সমস্ত কাজ। আমার একটা ভ্যাকুয়াম ক্লিনার থাকা সত্ত্বেও এগুলো আমাকে হাতেই করতে হয়। তাও গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমাদের সকলকে স্বাগত জানাই ডেইলি মিরর উইথ অমৃতায়। আশা করি সকলে ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সকালবেলার থেকে রান্নাবান্না আজকে সেরকম আমার কিছু ছিল না। তো আমি এদিকে ওই সমস্ত কিচেনের যা অবস্থা হয়েছিল তোমরা ভাবতে পারবে না। কিচেনের যে বাসনের যে র্যাক হয়, সেই র্যাকের মধ্যে আরশোলা বা ছোটো ছোটো পোকা মাকড় বাসা বেঁধে যাচ্ছে তাই টাইপের কারবার হয়েছিল। তো প্রত্যেক দিন রান্নার চাপটা এতটাই বেশি থাকে যে রান্না করতে করতে সেই ঝুঁকির ঠেলায় আমার আর অন্য কিছু করে ওঠা হয় না, সেই জন্য করে উঠতে পারি না। তো আজকে আমি ভেবেছিলাম যে আমি আজকে করবই, তো সেই জন্য আজকে করে ফেললাম। সত্যি স্নান টান করে বেরোলাম। এখন বাজে প্রায় 12:30 বলছি কি, এখন বাজে প্রায় 1:30। ঘর ফর একটুখানি ওই ফার্নিচারগুলো একটুখানি ঝাড়া পোছা করলাম, হয়ে ওঠে না সকালবেলা থেকেই ব্লগিংয়ের চক্করে পড়ে। আর এইদিকে তোমাদের কি বলে, এই রান্না ফান্না করতে গিয়ে আমার অন্য কাজগুলো একদমই হয়ে উঠছিল না। তো এখন স্নান হয়ে গেছে দেখে বুঝতেই পারছো। এবার যাবো ছাদে, জামা কাপড় এক কারি কেচেছি সেগুলোকে দিয়ে মেলে দিয়ে আসবো। তো এখন আর বেশি বকবক করছি না, পরে তোমাদের সঙ্গে কথা বলবো। হ্যালো বন্ধুরা, স্নান করে চলে এসেছি ছাদে। তো ভাবলাম ছাদে যখন চলেই এসেছি তো তোমাদের সাথে একটুখানি কথা বলে নিই। আজকে আমার সত্যি কথা বলতে কি ভিডিও করবার কোনো ইচ্ছাই ছিল না। ভিডিও আমি সাধারণত রোববার দিনকে করিও না। তো
তো মনে হলো যে না, প্রচণ্ড বোর ফিল করব, তোমাদের সাথে কথা না বললে এত বেশি পরিমাণে বোর ফিল করব। তো সেই জন্য ভাবলাম না, কথা বলাটা খুবই দরকার, সেই জন্য চলে এলাম কথা বলার জন্য। পোকামাকড় যেখানে থাকেন আমার প্রচণ্ড পরিমাণে ঘেন্না লাগে। অন্য যে কোনো কিছু সহ্য করা যায়, কিন্তু আমি পোকামাকড় জিনিসটাকে না, সত্যি কথা বলতে কি ভীষণ অপছন্দ করি। আমার একদম ঘেন্না লাগে, রীতিমতো অপছন্দ, মানে আমার প্রচণ্ড ঘেন্না লাগে। আর যদি বিশেষ করে খাবার দাবারের মধ্যে এই জিনিসগুলো পড়ে তো কোনো কথাই নয়। আর আজকে তো ভালোই ঠান্ডা, মানে কালকের তুলনায় আজকে ঠান্ডাটা বেশ ভালো, মানে বেশ মজা লাগছে, ভালো লাগছে আর কি। ভেবেছিলাম তো পৌষ সংক্রান্তি, ওই যে বললাম না পিঠে খাওয়া, মনে হয় ফ্যান চালিয়ে পিঠে খেতেও, তো সেদিনকে একজন দিদিও বললো যে ফ্যান চালিয়ে পিঠে খাওয়ার মতো অবস্থা। খুব মজা লাগলো কথাটা শুনে। হ্যাঁ সত্যিই তাই, ফ্যান চালিয়ে পিঠে খাওয়া যদি হতো তাহলে তো আর মানে এর থেকে দুঃখজনক ঘটনার কিছু ঘটতোই না। বেলা হলো 2:15 হয়ে গেছে, তো এবার যাব নিচে। খিদে তো সেরকম একদমই নেই, সকালবেলা ব্রেকফাস্ট করেছি প্রায় 11টার পর, তো সেরকমভাবে খিদে একদমই নেই। তো খিদে না থাকলেও তো কিছু করার নেই, খেতে তো হবেই। দেখো যে এমন অ্যালার্জির আমার ধাত, যেই আমি একটুখানি ধুলো টুলো ঝাড়লাম গলার মধ্যে আমার কুটকুট করা শুরু করে দিল। মানে আমার প্রচণ্ড অ্যালার্জি টেন্ডেন্সি, একটুখানি ধুলো টুলো ঝাড়লেই আমার শুরু হয়ে যায় আর কি। তো এই সমস্ত রোগ ফোগ নিয়েই সারা জীবন কাটাতে হবে, কিছু করার নেই। রোগের সঙ্গে একদম বসতি স্থাপন করে নিয়েছি যাকে বলে। তোমাদের সঙ্গে আবার যদি পারি তো পরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। তো এখনকার মতো তাহলে টাটা। এই যে আজকে অনেকদিন পর উদয় হয়েছে ধূমকেতুর মতো। ধূমকেতু অনেকদিন ধরে, আমার লজ্জা লাগে। ধূমকেতু অনেকদিন ধরে অস্তমিত ছিল। তোলা হয় কোথায়? তুই খা রে, লজ্জা পাস না নতুন বইয়ের মতো। এই যে খাওয়া হচ্ছে, এই যে নাগেটস আর ডাল, আমি খাবো না। এই হচ্ছে চিকেন। গুড ইভিনিং বন্ধুরা, সবাইকে বলি হ্যাপি সানডে। তোমরা সানডেতে নিশ্চয়ই সবাই খুব আনন্দ করছো, সবাই খুব মজা করছো। কেউ নিশ্চয়ই ঘরেতে নেই, সব নিশ্চয়ই শীতের এরকম আমেজে বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছো। তো আমার তো বাইরে বাইরে ঘুরে বেড়ানোর কোনো প্ল্যান প্রোগ্রাম কিছুই নেই। আমি রোজকার মতো যেরকম ঘরে থাকি আমি সেরকমই ঘরে রয়েছি। আর ঘরে থাকবো না তো একা একা যাবোই বা কোথায়? হাজব্যান্ড নেই, হাজব্যান্ড তো বললাম হাজব্যান্ড তো বললাম অফিস ট্যুরে বাইরে গেছে। তো সেক্ষেত্রে আমার একা একা ঘরে বসে থাকা ছাড়া তো আর কোনো উপায় নেই। মানে একটা সানডে ছিল, সেই সানডেটাকেও আমার বরবাদ করে দিল আর কি। তো কি করবো আর বলো। আর আমাকে দেখে বুঝতেই পারছো যে কি পরিমাণ ঠান্ডাটা আমার লেগেছে। মানে কি ঠান্ডা লাগছে। মানে কলকাতায় এইরকম ঠান্ডা আজকে অনেক দিন পর পেলাম। মানে শুরুর দিকে ঠান্ডাটা বেশ পড়েছিল, আবার ঠান্ডাটা নতুন করে আবার আজকের দিনে হলো, মানে আজকে পড়লো। এই কদিন তো ঠান্ডা তো এই মানে পৌষ সংক্রান্তির আগে আগে তো ঠান্ডা ছিলই না। ওই সংক্রান্তির বলে না, মানে শেষের দিকে একটুখানি ওই কামড় দিয়ে যায়, তো সেই জন্য সেটা কামড় দিয়ে গেল। এ বাবা, আমার ব্রণ হয়েছে ভুরুতে, এই বাবা। এখন যদি আইব্রো করতে যাই তো পুরো ওই ইয়ের সমেত কেটে দেবে। তো যাই হোক, তো ঠান্ডাটা যখন পড়েছে খুব ভাল লাগছে। আর এই যে দেখছো সোয়েটারটা আমি পরেছি, এই সোয়েটারটা কিন্তু আমার মায়ের হাতের বানানো। মা বোধহয় আজকে দেখেও বুঝতে পারবে যে এই সোয়েটারটা সেই সোয়েটারটা। এই সোয়েটারটা মায়ের হাতের বানানো সোয়েটার। পৃথিবীতে মানে আমাদের চেনাজানা বাচ্চাগুলোর মধ্যে যে কটা বাচ্চা আছে, সে কটা মানে বাচ্চা, মানে আমাদের আত্মীয় স্বজন বলো, পাড়া প্রতিবেশী বলো, তাদের বাচ্চারাও বোধহয় আমার মায়ের হাতে সোয়েটার পরেই বড় হয়ে গেল আর কি। মানে ছোটো থেকে বড় হয়েছে আর কি মায়ের হাতে সোয়েটার পরে। আমার এত ধৈর্যই নেই, একদমই আমার ওই সমস্ত ধৈর্য সত্যি কথা বলতে কি নেই। না আমার ওই সমস্ত বুননের ধৈর্য আছে, না আমার কোনো সেলাই ফোড়াইয়ের ধৈর্য আছে। মানে নিজের বোতামটুকু যদি ছিঁড়ে যায় কোনো মানে জামা কাপড়ের, সেই বোতামটুকু লাগানোর জন্যই আমি মায়ের কাছে রেখে দিই। মার কাছে যখন যাই তখন গিয়ে লাগিয়ে আসি, মানে সেইটুকু লাগানোর ক্ষমতাও আমার নেই। মানে সর্বগুণে গুণান্বিতা আর কি আমি, সেই জন্য ওগুলো চেষ্টাও কোনো দিন করিনি। ছোটোবেলায় যখন সেলাই আমাদের ওয়ার্ক এডুকেশন যখন থাকতো, তো সেই ওয়ার্ক এডুকেশনের সময় মাকে দিয়ে সমস্ত কিছু বানিয়ে নিতাম। আমি শুধু না, আমি দিদি দুজনেই সমস্ত মাকে দিয়ে বানিয়ে নিতাম।
আর মানে দিদির বেলা তো অনেক বেশি ছিল। দিদির বেলাতে সেই বাচ্চাদের জামা প্যান্ট সোয়েটার থেকে শুরু করে মানে হাজার রকমের সেলাই ওদের সময় ছিল। আর আমাদের সময় তখন সেলাইটা অতটা ছিল না। আমাদের সময় আসন বলো, টেবিল ক্লথ বলো, এগুলো, তারপর তোমার হচ্ছে ওগুলো কি বলে, ম্যাট, ওই সমস্তগুলো তৈরি করার ব্যাপার ছিল। তো সমস্ত কিছুই আমি মাকে দিয়ে বানিয়ে নিয়ে যেতাম। নিজে নিজে পরিশ্রম কে করে আর কি। আমার সেই ধৈর্যই কোনোদিন ছিল না নিজে কিছু বানাবো, নিজে কিছু করব, সেই এনার্জি নিয়ে এগুলো পাওয়ার জন্য না, এগুলো আলাদা একটা ন্যাক দরকার, এবং সেই ন্যাকটা তো আমার একেবারেই নেই। তো যাই হোক, মানে মার থেকে লোকে বলে শেখে, কিন্তু আমি বা দিদি কেউই এই জিনিসটা শিখিনি। কেউ মানে এই জিনিসটা তো একেবারেই পারদর্শী নয়। তো যদি কিছু শিখে থাকি সেটা হচ্ছে রান্নাটা একটু হলেও শিখতে পেরেছি। মানে যেহেতু আমি খেতে ভালোবাসি, তো সেই জন্য একটু জুত করে রান্না করতে পছন্দ করি। আমার ভালো লাগে একটু জুত করে রান্না বান্না। আমি তোমাদের আগেও বলেছিলাম যে জুত করে রান্না বান্না ছাড়া আমার ভালো লাগে না খেতে। তো সেই জন্য আমি জুত করে রান্না বান্নাটা পছন্দ করি। হ্যাঁ, তোমাদের একটা জিনিস আজকে আমি শেয়ার করব, সেটা হচ্ছে আমার বাপের বাড়িতে আমার বাবার নিজের হাতের বানানো কিছু গাছে যে ফুল ফুটেছে, সেই অসাধারণ কিছু ছবি আমাকে মা মানে ভিডিও করে পাঠিয়েছে। তো সেই ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। কি বিভৎস সুন্দর যে সেই ফুলগুলো, তোমাদেরকে মানে বলে বোঝাতে পারবো না। মানে ওই ফুল দেখলে বলে না, পৃথিবীতে এমন দুটো জিনিস যা মানে যে জিনিস দুটো দেখলে মানুষের সব থেকে বেশি মন একেবারে উৎফুল্লিত হয়ে যায়, সেই জিনিস দুটো হচ্ছে যাকে দেখে মানুষে ভালো না বেশে পারে না। তার মধ্যে একটা হচ্ছে ফুল আর একটা হচ্ছে বাচ্চা। এই দুটো জিনিস এমন জিনিস যে মানুষে বোধহয় এই দুটো জিনিসকে ভালো না বেশে থাকতেই পারে না। সত্যি তাই। ফুলের মতো মানে নিজের হাতে বানানো যদি কোনো গাছে যদি ফুল ফোটে, তার যে পরিতৃপ্তি, মানে সেটা আর মানে বলার অপেক্ষা রাখে না। আর মানে বাবা এতটাই ফুল পাগল হয়ে গেছে যে গাছের সার পর্যন্ত এই যে যখন দিদির অপারেশন হলো ওইখান থেকে মানে শিয়ালদা থেকে সার বয়ে বয়ে নিয়ে গেছে বাড়িতে, কিনা ওখানে সারগুলোর দাম অনেক বেশি হয়। তো এখানে সারগুলো আমি নিয়ে যাই, তাহলে আমার সুবিধা। মানে গাছ মানে 1 সেকেন্ডের মধ্যে, আমি যখন বাড়ি গেছিলাম আগের বারে, 1 সেকেন্ডের জন্য বাবাকে বসতে দেখি না। মানে এই বসছে, তার পর মুহূর্তে গিয়ে গাছের পরিচর্যা করতে চলে যাচ্ছে। মানে এত গাছ ভালোবাসে, এত গাছ ভালোবাসে। আর গাছের পরিচর্যা করতে গেলে প্রচুর পরিশ্রমও লাগে। আর সেই পরিশ্রমের পরে যখন ওই রকম সুন্দর সুন্দর ফুলগুলো ফোটে না, মনটা পুরো ভরে যায়, সত্যি কথা। তো সেই জন্য ভাবলাম সেই ফুল গাছের মানে ফুলের ছবিগুলো তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। আর সবথেকে বড় কথা কি, ছোটোবেলা থেকে আমরা মানে আমি যখন বড় হয়েছি তখন কিন্তু আমি আমাদের বাড়িতে মানে গাছ দেখেছি। আমি যখন বাপের বাড়ি যাব, এর পরের মাসে বা হোক, বা যখন আমি বাপের বাড়ি যাব, তখন তোমাদেরকে দেখাবো ওখানে যে, জানি না তখন আর ফুলগুলো আর অবশিষ্ট থাকবে কিনা, হয়তো ফুল হয়তো তখন নাও থাকতে পারে। এখন যতটা ফুটেছে তারপর হয়তো নাও ফুটতে পারে অতটা। তো তোমাদেরকে আমি দেখাবো কি অসাধারণ অসাধারণ সব গাছ। ছোটবেলা থেকেও দেখেছিলাম, জানো তো। আমরা আসলে বাবা তখন ওই গোলাপ গাছের নিয়ে আসতো, গোলাপ গাছ নিয়ে আসতো। আর আমাদের ওখানে প্রচণ্ড পরিমাণে হনুমানের উপদ্রব। আমি কলকাতায় আসার পর থেকে এই একটি প্রাণী আমি একদিনের জন্যেও দেখিনি, সেটা হচ্ছে হনুমান। আমি না কলকাতায় আসার পর না বেশ কিছু জিনিসগুলো না আমার চোখে পড়ে না, যেটা আমি আমাদের বাপের বাড়ির ওখানে আমাদের সবসময় চোখে পড়তো। তার মধ্যে একটা হচ্ছে হনুমান। এই প্রাণীটাকে আমি একটা দিনের জন্য কলকাতায় বিয়ের পর থেকে এসে দেখিনি। আর একটা হচ্ছে গরু। রাস্তাঘাটে যেরকম প্রচণ্ড গরু ঘুরে বেড়ায় আমাদের ওইদিকে, মানে যখন তখন গরু টরু দেখতে পাই, কিন্তু এখানে একদম গরু দেখতে পাই না, আর হনুমান দেখতে পাই না। আমি আসার পর থেকে আমি ওদের জিজ্ঞাসা করতাম যে তোমাদের এখানে কি হনুমান সত্যিই আসে না? মানে আমার ছাদে যেতে বাড়িতে মানে এত ভয় লাগতো ওই হনুমানের জন্য। মানে ধরো আমি ছাদে উঠলাম, ছাদে আমাদের সিঁড়িটা হচ্ছে লোহার সিঁড়ি। এবার নামবার সময় মানে আমি পারলে উপর থেকে বোধহয় লাফিয়ে নামি, হনুমানের যদি আওয়াজ পেতাম ব্যাস হয়ে হয়ে যেত। আর হনুমানের এতটা তাণ্ডব ওখানে যে মা বাড়িতে যে বড়ি তৈরি করে, তো সেই বড়ি যদি শুকোতে দেয় বাইরে, তো হনুমানের ভয়ে সেটা মানে বেশিক্ষণ রাখতে পারে না। তারপর তোমার হচ্ছে একবার হয়েছিল বাড়িতে ঢুকে দিয়েছিল মা, তোমার আচার বোধহয়, আচার শুকোতে দিয়েছিল, সেই শিশি সমেত বয়াম সমেত, আরেকবার ডাল সমেত নিয়ে পাঁচিলে বসে বসে খাচ্ছে আর ফেলছে। মানে এত হনুমানের তাণ্ডব ওখানে। মানে আমার পিসির বাড়িতে বিস্কুট নিয়ে চলে গেছিলো হনুমান ঘরের থেকে, ওখানে প্রচণ্ড হনুমানের তাণ্ডব। আমি জানি না কেন এখানে কিন্তু আমি আসার পর থেকে, বিয়ের পর থেকে, হনুমান অন্তত এই প্রাণীটাকে আমি একবারের জন্য কিন্তু আমি বিয়ের পর দেখিনি এখানে এসে। তার মানে কলকাতায় জনসংখ্যা এতটাই বেশি যে হনুমানও স্থান পায় না।
কি বলবো, আর কিছু বলার নেই। আর গরুগুলোও বোধহয় রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান, এখানকার গরুগুলো বোধহয় খুব ভদ্র গরু। এরা হচ্ছে গৃহপালিত, মানে গৃহপালিত হওয়ার যে নামটায় ওদের ভূষিত করা হয়, ওরা তাদের নামের ঐতিহ্যকে বজায় রেখেছে আর কি। আর আমাদের ওখানে বাপের বাড়ির ওখানে গরুগুলো রাস্তায় রাস্তায় চড়ে বেড়ায় সর্বক্ষণ। আর আর গরু তো মানে গরুর ধার কাছ দিয়ে আমি যাই না, মানে আমি সব জিনিসেই বলতে গেলে ভয় পাই। সেই উড়ন্ত জিনিসকেও ভয় পাই, এ পাশ দিয়ে গরু গেলেও গরু গুঁতোতে আসে, আর আমাকেই যেন সব কিছু করতে আসে। একবার যখন একবার মানে তখন কলেজে বোধহয় আমি পড়ি, তখন এরকম গরুর পাশ দিয়ে যাচ্ছিলাম, তো গরুর বলে নাকি খুব শান্ত প্রাণী, তো আমি তো তার শান্তর কিছু বৈশিষ্ট্য কিছু খুঁজে পাইনি। পাশ দিয়ে যাচ্ছি, হঠাৎ করে শিং ফিং দাঁড়িয়ে আমার দিকে গোঁতাতে এলো। আরে আমি তো কিছু করিনি ওকে, তাও আমাকে গোঁতানোর কী কারণ, তা ভগবানই জানে। কিন্তু জানি না কেন আমার সব প্রাণীতেই ভয় লাগে। তো যাই হোক, তো দেখো ফুলগুলো ছবি কেমন হলো তোমরা বলো। ফুলগুলো ভেবেছিলাম আজকে ব্লগ করবোই না, ভালোই লাগছিল না। আর সকাল থেকে দেখানোর তো কিচ্ছু ছিলও না। সব থেকে বড় কথা ওই ইয়েতে রান্নাঘরগুলো একটুখানি ক্লিন করলাম, মানে বিভৎস রকমের আরশোলার বাচ্চা থেকে শুরু করে পোকামাকড় সেখানে একেবারে জনবসতি গড়ে তুলেছিল। তো সেইগুলো একটু ঠিকঠাক করলাম, তো ভেবেছিলাম ব্লগ করবো না, তারপর ভাবলাম ওই যে গল্প না করলে তোমাদের সঙ্গে তো আমার সময় কাটবে না। দেখেছো মশাগুলো কীভাবে ঘুরছে, তো একা একা বসে বসে বোর হবো, তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু গল্প করতে চলে আসি, তাই জন্য চলে এলাম। তো আর বেশি কথা বাড়াবো না। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো। আর সেকেন্ড কথাটা আর বললাম না, কেন কি বলে শুধু শুধু নিজে ছোট হচ্ছে আর কিছুই হচ্ছে না। প্লিজ এসো না, যারা পছন্দ করছো না প্লিজ এসো না, এটুকুই বলবো তোমাদের কাছে, মানে রিকোয়েস্ট করছি এটাই। যাদের পছন্দ হচ্ছে না, ভালো লাগছে না, এসো না, এইটুকুই আমার রিকোয়েস্ট। তো এখনকার মতো তাহলে টাটা, সবাই মানে সানডেটাকে এনজয় করো। তো আমিও করছি ঘরে বসে এনজয়। তো এখনকার মতো তাহলে টাটা, গুড নাইট, শুভরাত্রি।